নুরাইনের ওড়নাটা সামান্য সরে যাওয়ায় কায়ানের চোখ গিয়ে বিঁধেছে নুরাইনের গলার সংবেদনশীল অংশে, যেখানে জ্বলজ্বল করছে কাল রাতে বাথরুমে কায়ানের দেওয়া কামড়ের লালচে দাগটা। কায়ানের ড্রাগসের ঘোর কেটে গেল। মস্তিষ্কের অচেনা কোণ থেকে কাল রাতে সেই শাওয়ারের দৃশ্যটা ঝিলিক দিয়ে উঠল। কায়ানের কপালে আবার ঘাম জমতে লাগলো। বুঝতে পারল কী কাণ্ড ঘটিয়েছে। কায়ান অস্পষ্ট স্বরে বলে উঠল, নুরাইন, ওটা। নুরাইন কায়ানের নজরের দিশা বুঝতে পেরে এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। তড়িঘড়ি করে ওড়নাটা টেনে নিয়ে গলার দাগটা লুকিয়ে ফেলল। আমি আমি কাল রাতে আপনার সাথে কোনো বাজে আচরণ করিনি তো? প্লিজ আমাকে বলুন, আমি ড্রাগসের ঘরে আপনার উপরে সীমানা লঙ্ঘন করেছি কি? কাহিনীর এই ব্যাকুলতা আর অপরাধবোধ দেখে নুরাইনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি তোমাকে সামলে বাথরুমে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। অতিরিক্ত ভেবে নিজেকে কষ্ট দিও না। নুরাইন জানে এখন কায়ানকে সব বলে বেশি চাপ হয়ে যাবে কায়ানের ওপর। কায়ান নুরাইনের মুখে প্রতিটি অভিব্যক্তি পড়ার চেষ্টা করলো। নুরাইন মিথ্যা বলছে নাকি সত্য, কায়ান পুরোপুরি স্পষ্ট হতে পারল না। আই অ্যাম সরি, আপনাকে কাল রাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে আমার জন্য। ঠিক আছে, এখন কফিটা শেষ করো তুমি। পরদিন কায়ান আর মা মিসেস আলিয়া ড্রয়িং রুমে বসে আছে। ঠিক এমন সময় মেইন ডোর দিয়ে ভেতরে প্রবেশ করলেন এক মধ্যবয়সী পৌর ব্যক্তি, নুরাইনের আঙ্কেল। লোকটির চাল চলন আর চাহনির মধ্যে কেমন যেন এক অদ্ভুত কটুকতা আর মিকি ভদ্রতার ছাপ স্পষ্ট। লোকটিকে দেখে মিসেস আলিয়া কথা বলেন। ড্রয়িং রুমে কুশল বিনিময়ের পর মিসেস আলিয়া নুরাইনকে ডাকার জন্য ওপরের দিকে তাকিয়ে স্নেহের সুরে ডাক দিলেন, নুরাইন, নিচে এসো তো, তোমার আঙ্কেল এসেছেন। ওপরের রুমে থাকা নুরাইন শাশুড়ির ডাক শুনে নিচে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই লোকটা মুখে এক মেকি পরিচিত হাসি ফুটিয়ে বলল, কেমন আছো নুরাইন? কতদিন পর তোমাকে দেখলাম। নুরাইন লোকটা সামনাসামনি গিয়ে দাঁড়ালো। অত্যন্ত সাধারণ গলায় দু একটি কুশল বিনিময় করলো সে। জি ভালো আছি, আপনি কেমন আছেন? নুরাইন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে সামলালো। কিছু কিছু অতীত স্মৃতি মানুষকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট। একপাশে দাঁড়িয়ে থাকা কায়ানের তীক্ষ্ণ নজর এড়িয়ে গেল না নুরাইনের এই সূক্ষ্ম পরিবর্তন। কায়ান খেয়াল করল নুরাইনের মুখে অস্বস্তি স্পষ্ট ফুটে উঠেছে। নুরাইন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সৌজন্য বজায় রেখে বলল, মা, আমার উপরের রুমে কিছু কাজ বাকি আছে, আমি আসছি। মিসেস আলিয়া হেসে সায় দিয়ে নুরাইন হন হন করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে দিয়ে চলে। নুরাইন রুমে ঢুকতে দরজাটা হালকা ঠেস দিয়ে দাঁড়ালো। নুরাইনের বুকটা দ্রুত ওঠানামা করছে, তার হাত দুটো সামান্য কাঁপছে। অতীত যেন এক জ্যান্ত ভয়ের রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরই দরজায় ধাক্কা দিয়ে কায়ান রুমে প্রবেশ করলো। কায়ান সোজা নুরাইনের সামনে এসে দাঁড়ালো। কায়ানের চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর অগণিত প্রশ্ন। কায়ান নুরাইনের অস্বাভাবিক চেহারা দেখে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, কী হয়েছে বলুন তো? ওই লোকটাকে দেখার পর থেকে আপনি এতটা অস্বাভাবিক কেন হয়ে গেছেন? নুরাইন মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো। কিছু হয়নি কায়ান, সামান্য মাথা ব্যথা করছে। আমার কাছে মিথ্যে বলবেন না, কিছু তো বলুন। কায়ানের এই লাগাতার প্রশ্নের সামনে নুরাইনের ভেতরে বহু বছর জমানো দেওয়ালটা হঠাৎ করে ভেঙে গুঁড়িয়ে গেল। কায়ানের চোখের দিকে তাকিয়ে এক চরম সত্যের মুখোমুখি হয়ে বলল, যদি বলি আমি ছোটবেলায় ওই লোকটার ব্যাড টাচের শিকার হয়েছিলাম কায়ান। নুরাইনের মুখ থেকে বের হয় শব্দ, সে শব্দগুলো যেন ঘরের পুরো আবহাওয়াকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কায়ানের চোখ দুটো চরম ক্ষোভে বড় বড় হয়ে গেল আর পুরো শরীর এক অচেনা আক্রোশে জ্বলে উঠল। যদি বলি আমি ছোটবেলায় ওই লোকটার ব্যাড টাচের শিকার হয়েছিলাম কায়ান। নুরাইনের মুখ থেকে বের হয়ে সে শব্দগুলো যেন ঘরের পুরো আবহাওয়াকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। কায়ানের চোখ দুটো চরম ক্ষোভে বড় বড় হয়ে গেল আর পুরো শরীরে এক অচেনা আক্রোশে জ্বলে উঠল। ব্যাড টাচ শব্দ দুটো কায়ানের কানে আছড়ে পড়ার সাথে সাথে পুরো শরীর যেন চরম আঘাত খেল। কায়ানের রক্ত হিম এলো, ভেতরে আত্মনিয়ন্ত্রণ এক মুহূর্তে চুরমার হয়ে গেল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই শক্ত ব্যক্তিদের মেয়েটি অতীতে লুকিয়ে আছে এমন বিষাক্ত ক্ষত। কায়ানের বুকের ভেতর এক তীব্র অবর্ণীয় যন্ত্রণা আক্রোশের তাণ্ডব শুরু হলো। হাত দুটি স্বয়ংক্রিয়ভাবে মুষ্টিবদ্ধ হয়ে গেল। রগগুলো গলার কাছে ফুটে উঠল চরম আক্রোশে। নিচে বসে থাকা ওই লোকটার রক্ত মাংস এক করে দেওয়ার ইচ্ছে জাগলো কায়ানের মনে, কিন্তু এই মুহূর্তে আর তার রাগ আক্রোশের চেয়েও হাজার গুণ বেশি প্রয়োজন নুরাইনের পাশে দাঁড়ানো। কায়ান নিজে কোনো মতে ধরে রাখলো। নুরাইনের কায়ানের দিকে তাকিয়েছিল বহু বছর ধরে, বুকের গভীর চেপে রাখা কথাগুলো বলল। চোখ দুটো জলে টলমল। কায়ান ধীর পায়ে নুরাইনের কাছে এলো। কোনো কথা না বলে নুরাইনের এক হাত নিচে, দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে তাকে সোফায় এনে বসালো। বলুন নুরাইন, আজ সবটা বলুন, আমি শুনছি। নুরাইন সোফায় বসে শূন্য দৃষ্টিতে সামনের দেওয়ালের দিকে তাকালো। বহুকাল আগে মনের সুদূর কোণে দাফন করে রাখা সেই অন্ধকার অতীতটা আবার সজীব হয়ে উঠল তার চোখে। তখন আমি খুব ছোট, ভালো মন্দের সংজ্ঞা শেখার বয়সে পা দিইনি তখনও। এই লোকটা আমাদের বাড়িতে আসতো, সবার চোখের আড়ালে আমাকে কাছে ডেকে নিত।
আদর করার ছলে সেই স্পর্শগুলো আমাকে শরীরে দিত, যা ছিল প্রচণ্ড নোংরা আর অস্বস্তিকর। ছোট মনটা বুঝে ওঠার আগে একটা আতঙ্কে কুঁকড়ে যেত। যখন ধীরে ধীরে বড় হলাম, ব্যাপারটা বুঝতে পারলাম, ততদিনে মনে যে ট্রমাটা জমা হয়ে গিয়েছিল তা আর কোনোদিনও মুছল না। পরিবারের সম্মানের কথা ভেবে, সম্পর্কের কথা ভেবে কাউকে বলতেও পারিনি। নুরাইনের চোখ ঘেঁষে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। নুরাইনের মনের ভেতরে এই দীর্ঘদিনের জমানো যন্ত্রণা আত্মপ্রকাশ দেখে কায়েনের বুকটা মোচড় দিয়ে উঠল। নুরাইন সবসময় অন্যদের ছায়া হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভিতরে সে এতকালে কতটা একাকী এই বিষ বহন করে বেরিয়েছে তা ভেবে কায়েনের বুক ফেটে যাচ্ছে। নুরাইনের সমস্ত শরীরে বল যেন শেষ হয়ে এসেছে। অতীত স্মৃতিচারণের ক্লান্তিতে নুরাইন ধীর গতিতে ঝুঁকে এসে কায়ানের কোলের উপর নিজের মাথাটা সমর্পণ করে দিয়ে শুয়ে পড়ল। কায়ান স্তব্ধ হয়ে গেল। কায়ানের উরুর ওপর নুরাইনের মাথাটা থিতু হলো। নুরাইন চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল, যেন এই স্থানটাই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কায়ান এক মুহূর্তের জন্য থেমে গেল। আজ পর্যন্ত সে জীবনে কাউকে এভাবে সামলায়নি। কারো মাথায় কারো চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া কীভাবে দিতে হয় তা কায়ানের বিন্দুমাত্র জানেনি। কখনো কাউকে এভাবে স্পর্শ করেনি, কখনো কোমল আবেগ আদান প্রদান তার জীবনে ছিল না। কায়ান ইতস্তত করলো। কায়ানের লম্বা বলিষ্ঠ হাতটা হাওয়ায় কয়েক সেকেন্ড থমকে রইল। তারপর সে সাবধান অত্যন্ত আলতো করে নিজের হাতটা নুরাইনের চুলে রাখলো। কায়ান জানে না কিভাবে মাথায় হাত বোলাতে হয়। আনাড়ি হাতে খুব সাবধানে ধীরে ধীরে নুরাইনের এলোমেলো চুলে আঙ্গুল চালাতে লাগলো। চুলে হাত বুলিয়ে দিয়ে আদর করে নুরাইনের কপালে হাত স্থির করলো, যেন নুরাইন বুঝতে পারো একা নয়, কায়ান ওর সাথে রয়েছে। কায়ানের আনাড়ি স্পর্শের মাঝে মিশে আছে ভালোবাসা সুরক্ষার এক গভীর প্রতিশ্রুতির ছোঁয়া। কায়ানের কোলের উপর নুরাইনের মাথা রাখা। কায়ানের আনাড়ি হাত দুটো তখনও নুরাইনের চুলে খুব আলতো করে ঘুরিয়ে বেড়াচ্ছে। এত বছরের জমানো যন্ত্রণা ভার নামিয়ে দেওয়ার পর নুরাইনের শরীরটা ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। কয়েক মিনিট পর নুরাইন নিজেকে সামলে নিয়ে ধীর গতিতে কায়ানের কোল থেকে মাথাটা তুলল। আই অ্যাম সরি কায়ান, হঠাৎ এভাবে নিজেকে সামলাতে পারিনি। কায়ান নুরাইনের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। নুরাইনের প্রতিটা শব্দ কায়ানের বুকের ভেতর বিচ্ছে। কায়ান নুরাইনের ভিজে যাওয়া গালের দিকে হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে চোখের জলটুকু আলতো করে মুছে দিল। সরি বলছেন কেন নুরাইন? আপনি আজ আমাকে নিজের যন্ত্রণার অংশীদার করেছেন, কিন্তু একটা কথা আমাকে সত্যি করে বলুন, এত বছর ধরে এই বিষাক্ত কষ্টটা একাই বয়ে বেড়াচ্ছিলেন, কখনো কাউকে কিছু বলেননি? কাকে বলতাম কায়ান? আমাদের সমাজে কোনো মেয়ে যদি ছোটবেলায় নিজের আপনজন বা স্বজনের হাতে এমন শিকার হতো, প্রথমত কেউ বিশ্বাসই করতে চায় না, দ্বিতীয়ত সবাই ধরে নেয় এতে পরিবারেরই নাম খারাপ হবে। তাই নীরবতাই ছিল আমার একমাত্র ঢাল। আমি নিজেকে শক্ত বানিয়ে নিয়েছিলাম, যাতে আর কেউ কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার সীমানায় পা রাখার সাহস না পায়। আর অতদিনে আমরা সুইজারল্যান্ড চলে এসেছি, আর ঘটনাগুলো অনেক আগের। কথাগুলো শুনতে শুনতে কায়ানের চোয়াল আবার শক্ত হইল। নুরাইনের একটা হাত নিজের দুটো হাতের তালুর মাঝে পুরে নিল। আপনি অতীত একা ছিলেন, কিন্তু আজ আপনি একা নন। যে অতীতে আপনাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরে, সেই অতীতকে আমি নিজে হাতে ধ্বংস করব। নুরাইন কায়ানের হাতের উপর নিজের অন্য হাতটা রাখলো। তুমি আমার পাশে আছো কায়ান, এটাই আমার জন্য অনেক। কায়ান খুব সাবধানে আবার সে আনাড়ি হাতে নুরাইনের চুলে আঙুল চালাতে শুরু করলো। কায়ানের স্পর্শ ছিল অত্যন্ত কোমল, যত্নশীল। চুলের মাঝে কায়ানের হাত বোলানোর ধীর ছন্দ নুরাইনের অশান্ত মনকে শান্ত করে আনছিল। কিছুক্ষণের মধ্যেই নুরাইনের শরীর হালকা হয়ে এলো। কায়ানের সান্নিধ্য আর নিরাপদ অনুভূতির মাঝে নিজেকে সঁপে দিয়ে নুরাইন এক গভীর নিশ্চিন্ত ঘুমে তলিয়ে গেল। নুরাইনের শ্বাস প্রশ্বাস যখন পুরো স্বাভাবিক আর ছন্দময় হলো, তখন কায়ান হাত চালানো বন্ধ করলো। ঝুঁকে নুরাইনের নিঃশ্বাসের শব্দ শুনল কায়ান। মেয়েটি সত্যি ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে। কায়ান নিজের বুকের ভেতরের অনুভূতি দোলাচল টের পড়ে। প্রখর স্বাধীন আত্মমর্যাদাশীল নুরাইন আজ তার কোলে কতটা অসহায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কায়ানের মনে হলো পুরো দুনিয়া একদিকে, আর এই ঘুমন্ত মেয়েটির সম্মান ও শান্তি রক্ষা তার জন্য অন্যদিকে। কায়ান খুব সাবধানে নুরাইনকে ডিস্টার্ব না করে সোফা থেকে তোলার তোড়জোড় করলো। এক হাত নুরাইনের পিঠের নিচে আর অন্য হাতটি হাঁটু স্পর্শ করে কায়ান তাকে সোফা থেকে নিজের কোলে তুলে নিল। ঘুমের ঘোরে নুরাইন হালকা একটু নড়ে চড়ে উঠে কায়ানের শার্টের গলাটা নিজের ছোট হাত দিয়ে খামচে ধরে কায়ানের বুকের গভীরে নিজের মুখটা আরো গুজে নিল। কায়ানের বুকের ভেতরটা এক নিমিষে তোলপাড় হয়ে গেল। সে নুরাইনকে আরেকটু আঁকড়ে ধরে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার পাশে গিয়ে কায়ান অত্যন্ত যত্ন নিয়ে নুরাইনকে বিছানার উপর শুইয়ে দিল। গায়ে আলতো করে ব্ল্যাঙ্কেট টেনে নিল কায়ান। তারপর নিচু হয়ে নুরাইনের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো ধীর হাতে সরিয়ে দিল। নুরাইনের ঘুমন্ত স্নিগ্ধ মুখের দিকে কায়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল। আপনারা যারা গল্প পড়েন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে পরের পর্ব 7 দিন পর দিব, চলবে।